এই মুহূর্তে বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটছে। শেখ হাসিনা দিল্লি থেকে বারবার দলীয় নেতাকর্মীদের মাঠে নামতে বলছেন, কিন্তু দিন শেষে কাজ হচ্ছে না সে আহ্বানে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে শেখ হাসিনাকে একসময় মায়ের মতো মানত, তারাই কেন শেখ হাসিনার আহ্বানে মাঠে নামছেন না? নির্বাচনের মাত্র ১.৫ সপ্তাহ বাকি, অথচ এখনো কোনো সাড়া শব্দ নেই দেশের সবচেয়ে পুরনো এই দলটির। কেন আসলে? কেন দাঁড়াতে পারছে না আওয়ামী লীগ? আওয়ামী লীগ কেন আজ পঙ্গু, তার উত্তর খুঁজতে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। গত ১৭ বছরের উন্নয়ন উৎসবের আড়ালে দলটির মেরুদণ্ড চিবিয়ে খেয়েছে একঝাঁক হাইব্রিড আর সুবিধাবাদী পরগাছা। শেখ হাসিনা দিল্লি থেকে যতই বার্তা পাঠান, সেই বার্তা মাঠ পর্যন্ত পৌঁছানোর মতো তার বা কানেকশনগুলো এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। কারণ যাদের মাধ্যমে এই বার্তা পৌঁছানোর কথা, সেই নেতারা হয় পালিয়েছেন, নয়তো অর্জিত বিপুল সম্পদের পাহাড় বাঁচাতে প্রতিপক্ষের সঙ্গে গোপন আঁতাত করে বিলাসী জীবন কাটাচ্ছেন। গত ১.৫ যুগে আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে পরিণত হয়েছিল একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যেখানে বিনিয়োগকারীরা সময়মতো মুনাফা তুলে সটকে পড়েছে, আর দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের দেনা মেটানোর দায় এসে পড়েছে নিচু স্তরের অসহায় কর্মীদের উপর। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগে এমন এক দানবীয় সংস্কৃতির জন্ম হয়েছিল, যেখানে আওয়ামী লীগ পরিচয়টা লিজ দেয়া হয়েছিল নব্য ধনকুবের আর হাইব্রিডদের কাছে। দলটির দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের কোণঠাসা করে যে নব্য নেতাদের দাপট প্রতিষ্ঠিত হয়েছিল, তারা ছিল মূলত সুসময়ের কোকিল। এই হাইব্রিডরা ক্ষমতার ১৭ বছরে রাজপথের লড়াকু কর্মীদের কোনো পাত্তাই দেয়নি। উল্টো বিরোধী দলকে দমনের নামে তারা যে অমানবিক বাড়াবাড়ি আর লুটপাট চালিয়েছে, তার দায় এখন চুকাতে হচ্ছে গ্রাম বা শহরের একবেলা খেয়ে না খেয়ে থাকা সাধারণ কর্মীকে। অথচ ক্ষমতার জৌলুস ফুরোতেই এই নব্য নেতারা ভোল পাল্টে ফেলেছে। দল যখন একসময় বিরোধী দলে ছিল, তখন যারা মার খেয়েছে, জেল খেটেছে, ক্ষমতায় আসার পর তাদেরই সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে নিজ দলের টাকার কুমির নেতাদের কাছে। আজ যখন দলের চরম দুর্দিন, তখন সেই অপমানিত লাঞ্ছিত কর্মীরা কেন ওই হাইব্রিড নেতাদের জীবন বাঁচাতে বা তাদের নির্দেশে রাজপথে প্রাণ দেবে? কর্মীদের সেই আবেগ আজ ঘৃণায় রূপ নিয়েছে। আওয়ামী লীগের দলীয় কাঠামোর দিকে তাকালে দেখা যায় এক ভয়াবহ ক্ষয়ের চিত্র। গত ১.৫ যুগে দলটির প্রতিটি স্তরের কমিটি ছিল মূলত তোষামোদকারীদের পুনর্বাসন কেন্দ্র। রাজনীতিকে সুকৌশলে নির্বাসনে পাঠিয়ে সেখানে জায়গা করে দেওয়া হয়েছিল বিশাল বিত্তের মালিক ব্যবসায়ীদের। ৩০০ আসনের মধ্যে প্রায় ২৭০টি আসনেই মনোনয়ন দেওয়া হয়েছিল হাজার কোটি টাকার মালিক ব্যবসায়ী আর আমলাদের। এই এমপি মন্ত্রীরা কোনোদিন রাজনীতি করেননি, তারা করেছেন টেন্ডারবাজি আর নিয়োগ বাণিজ্য। এদের বিরুদ্ধে যখনই দুর্নীতি আর ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে, কেন্দ্র তখন অন্ধের ভূমিকা পালন করেছে। উল্টো এই লুটেরাদের সুরক্ষা দিতে গিয়ে দলটির হাইকমান্ড মাঠের ত্যাগী কর্মীদের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। আজ নির্বাচনের মাত্র ১.৫ সপ্তাহ আগে যখন সংগঠনের আসল শক্তি দরকার, তখন দেখা যাচ্ছে সেই ব্যবসায়ী নেতারা মাঠ ছেড়ে অন্দরমহলে ঢুকে পড়েছেন। কারণ তাদের কাছে রাজনীতি ছিল স্রেফ ব্যবসার লাইসেন্স মাত্র। এখন যখন সেই লাইসেন্সের মেয়াদ শেষ, তখন তারাও আর নিজেদের ঝুঁকিতে ফেলতে রাজি নন। ৫ আগস্টের পর গত ১.৫ বছরের চিত্রটা আরও বিভৎস। ফেসবুক বা ইউটিউবে যে গুটি কয়েক নেতাকে এখনো চেঁচামেচি করতে দেখা যায়, তারা বাদে বাকি বিশাল এমপি মন্ত্রী আর কেন্দ্রীয় নেতাদের বহর আজ কোথায়? হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করা সেই নেতারা আজ বিদেশে বা দেশের ভেতরেই দিব্যি বহাল তবিয়তে আছেন। খবর নিয়ে দেখুন, তাদের অনেকেই এখন জামায়াত বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নিজেদের পাহাড় সম সম্পদ আর চামড়া বাঁচাতে এরা এতটাই অধপতিত যে দলের নাম নিতেও এখন লজ্জা পান। ভবিষ্যতে যদি আবারও কোনো সুযোগ আসে, দেখবেন এরা আবার ভোল পাল্টে ফেলবে। এই হাইব্রিড নেতাদের পাপের প্রায়শ্চিত্ত করছে সেই দরিদ্র কর্মী সমর্থকরা, যারা কোনোদিন ১ টাকাও দল থেকে পায়নি। হাজার হাজার মামলা, হামলা আর জেলের ঘানি টানছে রিক্সা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী বা গ্রামের ছাপোষা আওয়ামী লীগ কর্মীটি। যে কর্মীটি টাকার লোভে দল করেনি, কেবল বঙ্গবন্ধু আর নৌকার আবেগে দলটা করেছিল,
তার পরিবার আজ পথে বসেছে। অথচ লুটপাটকারী নেতারা আজ আরাম আয়েশে দিন কাটাচ্ছে আর কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছে। এই আকাশচুম্বী বৈষম্যই আজ আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছে। তবে রাজনীতির মাঠে একটি নতুন ও অদ্ভুত সমীকরণও গত কয়েক মাসে দেখা যাচ্ছে। গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষের এই পুঞ্জীভূত হতাশা থেকে বর্তমানে আওয়ামী লীগের প্রতি এক ধরনের পরোক্ষ সমর্থন বা সফট কর্নার তৈরি হয়েছে বলে মত দিচ্ছেন অনেক বোদ্ধা। কিন্তু আওয়ামী লীগের হাইব্রিড নেতারা যেন ভুল না করেন, এটা কোনোভাবেই দলটির সাংগঠনিক বা রাজনৈতিক বিজয় নয়, এটা স্রেফ প্রতিপক্ষের সীমাহীন ব্যর্থতার ফসল। সমস্যা হলো এই বাড়ন্ত সমর্থনকে কাজে লাগানোর মতো কোনো নৈতিক বা সাংগঠনিক মেকানিজম আওয়ামী লীগের অবশিষ্ট নেই। দলের যে অংশটি সক্রিয় হওয়ার কথা তারা পালিয়ে বেড়াচ্ছে অথবা আতঙ্কে ঘরে সেঁধিয়ে আছে। ফলে জনসমর্থন কাগজে কলমে বাড়লেও তা ভোট কেন্দ্রে বা রাজপথে কনভার্ট করার মতো সৎ ও সাহসী নেতৃত্ব এখনো দেখা যাচ্ছে না দলটিতে। একে বলা যায় মাথা ছাড়া ধর, শরীর আছে কিন্তু নির্দেশ দেওয়ার মতো সুস্থ মস্তিষ্ক নেই। যারা গত 17 বছর দলটাকে চুষে খেয়েছে তারা আজ গর্তে লুকিয়ে কর্মীকে বলছে পুলিশের লাঠি খেতে। সাধারণ কর্মীরা এই ভণ্ডামি ধরে ফেলেছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি গত 1.5 বছরেও তাদের দলের ভেতরের আবর্জনা পরিষ্কার করতে পেরেছে? উত্তর হলো একদমই না। এখনো সেই পলাতক, দুর্নীতিবাজ আর সুবিধাবাদীরাই পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছে। যারা বঙ্গবন্ধুকে ব্র্যান্ড বানিয়ে নিজেদের আখের গুছিয়েছে, দলের এই কঠিন বিপদের সময় যারা কর্মীদের ফেলে নিরাপদ আশ্রয় পালিয়েছে, তাদের চিহ্নিত করে বহিষ্কার করার ন্যূনতম সাহসও দলটির হাইকমান্ড দেখাতে পারেনি। জুলাই গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া আহ্বানও সেজন্য কাজ করছে না। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যদি আবারও ফিরে আসতে আসলেই চায় তবে আগে ওইসব চোর বাটপার নেতাদের দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে দাঁড়ানোর আগে দলটিকে নির্মোহভাবে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমরা গত 17 বছরে ভুল মানুষকে নেতৃত্বে বসিয়েছিলাম, আমরা চোরদের প্রশ্রয় দিয়েছিলাম এবং আমরা আমাদের মাঠের কর্মীদের রক্ত আর ঘামের মর্যাদা দেইনি। যদি এই জোরালো স্বীকারোক্তি আর সত্যিকার শুদ্ধি অভিযান না চালানো হয় তবে শেখ হাসিনা 1000টা অডিও বার্তা দিলেও মাঠের কর্মী আর নামবে না, কারণ তারা আর লুটেরাদের স্বার্থ রক্ষার বলির পাঁঠা হতে রাজি নয়। সুবিধাবাদীরা ক্ষমতার মধু খাবে আর সাধারণ কর্মীরা তার দায় মেটাতে মার খাবে। এই পুরনো আর বৈষম্যমূলক সমীকরণ এবার আর কোনোভাবেই মিলবে না। একটা কথা আছে কিন্তু, সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। এই মুহূর্তে বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটছে। তো প্রতিটা ঘটনার পেছনে আওয়ামী লীগ সরকার আমলের মতন যখনই কোনো ঘটনা ঘটত, একটু দাড়ি টুপি থাকলে জামাত, আর যদি দাড়ি টুপি না থাকতো এটা বিএনপি। অর্থাৎ এক কথায় বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, শুনতে শুনতে কানগুলো ঝালাপালা হয়ে গেছিল। তো এই সরকারের আমলেও যারাই বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে যখনই কোনো ঘটনা ঘটছে তখনই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোথাও না কোথাও একটা ট্যাগ কিন্তু পড়ছে। এতে হয় কি, মূল অপরাধী যারা বিভিন্ন সময় তারা কিন্তু পার পেয়ে যায়, আবার হয়তোবা তারাও ঘটায়, কার কথা এখন বলার সুযোগ নেই। নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নানান অস্থিতিশীল ঘটনা ঘটবে, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্যোগপ্রবণ এরিয়া হিসেবে টার্গেট করা হয়েছে গোপালগঞ্জকে। তবে গোপালগঞ্জে গতকালকে মানে আজকে রাতে যা ঘটছে, এ থেকে স্পষ্ট বার্তা যে আগামী নির্বাচনে গোপালগঞ্জ এরিয়াকে খুবই নজরদারিতে রাখতে হবে। গোপালগঞ্জের আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে হঠাৎ করেই বিশাল ককটেল বিস্ফোরণ, প্রকৃতির মধ্যে ধুমধাম আওয়াজ, মানুষের মধ্যে ভয়ভীতি। আর এই আনসার কম্পাউন্ডে যারা ছিল দৌড়ে টোড়ে সবাই রুম থেকে বের হয়েছে যে কোথায় কি ঘটে গেল। গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা, এখানে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ড নামক একটা এরিয়া আছে। সেই কম্পাউন্ডেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি গত 5 দিনে, মাত্র 5 দিনে এই গোপালগঞ্জ জেলার 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনা ঘটে যাচ্ছে। রাত 10টার দিকে কে বা কারা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন
সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং এবং মডেল বিল্ডিং এর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় আপনার জর্দার কৌটায় কালো ট্যাপ পেঁচানো ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে চলে যায়। তো ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তাসকিন, তিনি বলছেন ককটেল বিস্ফোরণের ঘটনায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখব। 26 জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, 28 জানুয়ারি জেলা এবং দায়রা জজ আদালতের যিনি বিচারক আছেন তার বাসভবন কম্পাউন্ডে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সর্বশেষ এই আনসার কম্পাউন্ডে ঘটল। অর্থাৎ ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে চিহ্নিত করা হচ্ছে। এখন পেছনে কে? ওই যে এখন যারা এখানে কথাবার্তা বলছে যে পতিত যারা আছে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য অথবা নির্বাচন যেন সুষ্ঠু না হয় এর জন্য তারাই আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। কিন্তু গণমাধ্যমে আসছে দুর্বৃত্ত। এখন এই দুর্বৃত্ত আসলে কারা? তবে আমার মনে হয় যে আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সারা বাংলাদেশে খুব যে স্বাভাবিক তা না। নজরদারির অভাব আছে। পুলিশের মানবিক মনোবল ভেঙে গেছে। কারণ পুলিশ অনেক জায়গায় ভালো কাজ করতে গেলে আপনার বিপদে পড়ে মবের শিকার হয়। কখনো পুলিশকে আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার পুলিশ, আবার কখনো স্বৈরাচার পুলিশ। আসলে পুলিশ যে কোথাও গিয়ে একটা ভূমিকা রাখবে, তো সেই ক্ষেত্রে তাদেরকে নানান কিছু মাথার মধ্যে রাখতে হয়। পরিস্থিতি নিজেদের বিপরীতে গেলেই পুলিশ টুলিশ বাঙালি চিনে না, সেনাবাহিনীও কিন্তু এখন চিনে না। যার কারণে পুলিশের যে নৈতিক মনোবল সেইটা ফিরে আসা জরুরি। এখন এটা আসলে আদৌ কতটুকু ফিরে আসবে? নির্বাচন মাত্র হাতের গোনা আর 10 থেকে 12 দিন। তো গোপালগঞ্জ জেলা সরকারের বিশেষ আপনার নজরদারিতে আছে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে সবকিছু এখানে বাড়ানো হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং নির্বাচন সুষ্ঠু হয়। তবে আমি যারা আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, ছাত্রলীগ করেন, দেখেন এই মুহূর্তে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দলের জন্য ক্ষতিকর। আর এইরকম মামলায় একবার জেলে ঢুকলে সহজে কিন্তু বের হতে পারবেন না। এমনকি যে কোনো জায়গায় মবের শিকার হয়ে মাইরেও ফেলতে পারে। সো যা করবেন, যদি এরকম কোনো খারাপ চিন্তা থাকে বুঝে শুনে করবেন। দায়ভার শুধুমাত্র আপনার। আপনার কিছু হলে আপনার পরিবারটা শেষ। ভালো থাকুন।